সরাসরি শুরু করা যাক আজকের এই বিশ্লেষণ। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের এক হাড় হিম করা ক্লাসিকে, হেমেন্দ্র কুমার রায়ের ওলাইতলার বাগানবাড়ি। এটা এমন একটা গল্প যার প্রথম লাইন থেকেই রীতিমতো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। চলুন এই অসামান্য ভয়ের গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা রহস্য আর রোমাঞ্চকে একসঙ্গে উন্মোচন করা যাক। গল্পের এই মারাত্মক কোল্ড ওপেনটা একবার ভাবুন। ৮ জন লোক গেছে, কিন্তু কেউ আর ফেরেনি। মাত্র কয়েকটা শব্দ, কিন্তু কি চরম আতঙ্ক তৈরি করে দিচ্ছে, তাই না? ৩০০ টাকা বেতনের লোভনীয় ম্যানেজারি পদের বিজ্ঞাপনে সাড়া দিয়ে প্রধান চরিত্র স্টেশনে এসে নামতেই এই ভয়ানক সত্যিটা সামনে চলে আসে। মানে শুরু থেকেই বোঝা যায় এটা সাধারণ কোনো ভূতের গল্প নয়, বরং নিশ্চিত মৃত্যুর এক হাতছানি। তো গল্পের প্রথম পর্ব, স্টেশন মাস্টারের সতর্কবার্তা। এই ভয়ঙ্কর যাত্রার ধাপগুলো কিন্তু দারুণভাবে সাজানো। চারপাশের পরিবেশকে কাজে লাগিয়ে কিভাবে যে একটা বিপদের আভাস তৈরি করা হয়েছে সেটা দেখার মতো। দিনটা শনিবার, আকাশ মেঘলা, সন্ধ্যা ৬টার ট্রেন। স্টেশন মাস্টার যখন সাবধান করছেন যে বাগানবাড়ির ঠিক আগেই একটা পুরনো গোরস্থান আছে, ঠিক তখনই বাইরে নামল ঝমঝমে বৃষ্টি। অন্ধকার, বৃষ্টি, গোরস্থান আর শেষে এক জীর্ণ পোড়োবাড়ি। এ পুরো সেটআপটা গল্পের মানসিক চাপ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়। এখানে একটা চমৎকার কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে। একদিকে প্রধান চরিত্রের অটল সাহস আর নিখাত যুক্তি, যিনি স্টেশন মাস্টারের কথাগুলোকে স্রেফ আজগুবি বলে উড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে স্টেশন মাস্টারের শেকড়গাড়া আতঙ্ক, যিনি খুব ভালো করেই জানেন ওই অন্ধকারের পথে কী মৃত্যু ফাঁদ পাতা আছে। এই দুই বিপরীত মানসিকতার সংঘর্ষে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। আসলে কে ঠিক, বিজ্ঞানমনস্ক ওই যুবক নাকি অভিজ্ঞ স্টেশন মাস্টার? এরপর আমরা প্রবেশ করছি দ্বিতীয় পর্বে, সেই ভয়ঙ্কর বাগানবাড়ি। এবার আসল জায়গায় আসা যাক। লেখক কিভাবে ছোট ছোট অসামঞ্জস্য দিয়ে একটা গভীর অস্বস্তি তৈরি করেছেন সেটা ভাবলে অবাক হতে হয়। এত বড় জমিদার বাড়ি, অথচ কোনো দারোয়ান বা চাকর বাকর নেই। বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা ভগ্নস্তূপ, কিন্তু ভেতরের প্রতিটি ঘরে আবার উজ্জ্বল আলো জ্বলছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল স্বয়ং জমিদার কৃতান্ত বাবুর উপস্থিতি। হাড় জিরজিরে কঙ্কালসার চেহারা, কুচকুচে কালো চামড়া, আর গলার আওয়াজ যেন কোনো ফাঁপা হাড়ির ভেতর থেকে আসছে। এ তো কোনোভাবেই স্বাভাবিক মানুষের লক্ষণ নয়। ঠিক এই জায়গাতেই একটা দারুণ ফরশ্যাডোয়িং বা পূর্বাভাস রয়েছে। প্রধান চরিত্রের সাথে ছিল তার শখের বুলডগ রোভার। আমরা জানি সাসপেন্স সাহিত্যে মানুষ যা বুঝতে পারে না, প্রাণীরা তাদের প্রবৃত্তি দিয়ে ঠিক সেটা আঁচ করতে পারে। কৃতান্তবাবুকে দেখা মাত্রই রোভারের সেই ভয়ঙ্কর গর্জন আর অস্বাভাবিক অস্বস্তি, এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে এই কঙ্কালসার লোকটার মধ্যে পৈশাচিক কিছু একটা লুকিয়ে আছে। আর এভাবেই শুরু হয় তৃতীয় পর্ব, এক রাতের বিভীষিকা। জমিদার কড়া নির্দেশ দিয়েছিলেন রাতের বেলা কোনোভাবেই যেন জানালা খোলা না হয়, কারণ বাইরে গোরস্থান। কিন্তু ওই নিশ্ছিদ্র অন্ধকারের গভীরে ঠিক কী অপেক্ষা করছিল, কি এমন লুকিয়েছিল যা শিকারের আশায় প্রহর গুনছিল? এই মুহূর্তে গল্পের উৎকণ্ঠা একেবারে চরমে পৌঁছায়। দৃশ্যটা একবার কল্পনা করা যাক। গভীর রাত, বাইরে তুমুল দৃষ্টি আর বাজ পড়ার কান ফাটানোর শব্দ, আর তার মাঝে হঠাৎ বিছানায় ঘুমের ঘোরে প্রধান চরিত্র অনুভব করলেন দুটো বরফের মতো ঠান্ডা আর লোহার মতো শক্ত হাত তার গলা চেপে ধরেছে। আক্ষরিক অর্থেই যেন শ্বাস বন্ধ হয়ে আসে। অচেনা, অদৃশ্য আততায়ীর এই হঠাৎ আক্রমণ গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। আক্রমণকারীর হাত থেকে কোনো ক্রমে প্রাণ বাঁচানোর পর ঘরের ভেতরেই একটা গোপন দরজার খোঁজ মেলে। দরজা খুলতেই নাকে আসে এক বিষম দুর্গন্ধ, আর লণ্ঠনের আলোয় যা দেখা যায় তা শিউরে ওঠার মতো। মেঝের ওপর ছড়ানো মানুষের হাড়গোড়, মাথার খুলি, রক্তমাখা কাঁচা নাড়ি ভুঁড়ি আর একটা সদ্য কাটা মানুষের মুন্ডু। এই দৃশ্য প্রমাণ করে দেয় এটা স্রেফ কোনো ভৌতিক গল্প নয়, বরং এক আদিম আর পৈশাচিক বিভৎসতার দলিল। এই বিভৎসতার রেশ ধরেই আমরা আসি চতুর্থ পর্বে, মৃতদেহের চমকপ্রদ রহস্য। প্রধান চরিত্র যখন এই পিশাচপুরীর বিভীষিকায় প্রায় পাগল হবার জোগাড়, ঠিক তখনই জানালার বাইরে পুলিশের লণ্ঠনের আলো এসে পড়ে। স্টেশন মাস্টার বুদ্ধি করে আগে পুলিশ নিয়ে এসেছেন, আর ঠিক সেই মুহূর্তেই
ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে সেই বিশ্বস্ত বুলডগ রোভার, কিন্তু তার মুখময় তখন তাজা রক্ত। এই নাটকীয় মুহূর্তটা একই সাথে স্বস্তি দেয়, আবার একটা নতুন আতঙ্কেরও জন্ম দেয়। রোভার কার রক্ত মেখে ফিরল? নিচে সিঁড়ির তলায় দেখা যায় জমিদার কৃতান্ত চৌধুরীর মৃতদেহ পড়ে আছে। রোভার যা টুটি কামড়ে ছিঁড়ে ফেলেছে। কিন্তু আসল চমক এটা নয়। চমকটা হল মৃতদেহের মুখ দেখে স্টেশন মাস্টার রীতিমতো শিউরে ওঠেন। কারণ এই মৃতদেহ কোনো জীবিত মানুষের নয়। এটা হলো গ্রামেরই এক ব্যক্তির ভুবন বসুর লাশ, যে 2.5 মাস আগে কলেরায় মারা গিয়েছিল। দাহ করার আগেই তার দেহ চুরি হয়ে যায়। অর্থাৎ এতক্ষণ ধরে জমিদার সেজে যে বসেছিল, সে আসলে একটা চুরি যাওয়া পুনর্জীবিত পচাগলা মৃতদেহ। এই অবিশ্বাস্য টুইস্টায় গল্পটাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। এবার আসা যাক আমাদের শেষ পর্বে, হেমেন্দ্র কুমার রায়ের অবিস্মরণীয় অবদান। 1888 সালে জন্মগ্রহণ করা এই মানুষটি শুধু একজন সাহিত্যিকই ছিলেন না, বরং সেকালের সাহিত্য ও সঙ্গীতের জগতে এক বিরাট নাম ছিলেন। এমনকি শচীন দেববর্মনের মতো কিংবদন্তিও তার লেখা গানে সুর দিয়েছেন। 1963 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার যুগান্তকারী কাজ আজও তাকে অমর করে রেখেছে। বাংলা সাহিত্যে তার অবদান কতটা গভীর সেটা তার সৃষ্টিকর্ম দেখলেই বোঝা যায়। তিনি একাধারে অ্যাডভেঞ্চার, গোয়েন্দা এবং ভৌতিক কাহিনীর একজন সত্যিকারের পথিকৃৎ। বিমল কুমার বা জয়ন্ত মানিকের মতো চরিত্রগুলো বাঙালির অ্যাডভেঞ্চার তৃষ্ণার প্রতীক। যখের ধন বা মেঘদূতের মর্তে আগমনের মতো ক্লাসিকগুলো আজও সমান জনপ্রিয়। আর ওলাইতলার বাগানবাড়ি তো তার বহুমুখী প্রতিভারই এক অনবদ্য ভৌতিক নিদর্শন। আলোচনার একদম শেষে এসে এই প্রশ্নটাই বারবার মাথায় ঘোরে, ওই বাগানবাড়িতে আসলে কি ছিল? সত্যিই কি কোনো অতিপ্রাকৃতিক ভূত বা পুনর্জীবিত শবদেহ, নাকি কোনো বিকারগ্রস্ত মানুষের পৈশাচিক রূপ, যে মৃতদেহ চুরি করে এই বিভৎস খেলা খেলত? অতিপ্রাকৃত এবং মানুষের মনের আদিম বিকৃতির মধ্যকার এই যে অস্পষ্ট সীমারেখা, এটাই গল্পটাকে এত বছর পরও সমানভাবে ভয়ঙ্কর আর প্রাসঙ্গিক করে রেখেছে। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হল, তবে আসল সত্যিটা কি? সেই উত্তর খোঁজার ভার কল্পনার জগতে তোলা থাক।